বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। মুসলিম বিশ্বের জন্য মহাপরিকল্পনার কথা জানালেন এরদোগান। দক্ষিণ কোরিয়ার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ৭ বছরের কারাদণ্ড। দৃষ্টিশক্তির 85% নষ্ট হয়ে গেছে ইমরান খানের। হাসিনার পতনের পর বাংলাদেশের প্রথম নির্বাচন নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। মুসলিম বিশ্বের জন্য মহাপরিকল্পনার কথা জানালেন এরদোগান। মুসলিম বিশ্বের অর্থনৈতিক সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সদস্য দেশগুলোর মধ্যে একটি শক্তিশালী ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান। ইস্তাম্বুলে আয়োজিত ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি পরিবহন মন্ত্রীদের এক সম্মেলনে পাঠানো ভিডিও বার্তায় তিনি এই গুরুত্বারোপ করেন। প্রেসিডেন্ট এরদোগান বলেন, এশিয়া থেকে আফ্রিকা এবং ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত বিশাল ভৌগোলিক এলাকা জুড়ে মুসলিম দেশগুলোর অবস্থান। এই অঞ্চলের প্রাকৃতিক করিডোর, গতিশীল তরুণ জনশক্তি এবং দ্রুত বর্ধনশীল বাজারগুলোকে কৌশলগত শক্তিতে রূপান্তর করতে হলে একটি দক্ষ ও নির্ভরযোগ্য যোগাযোগ নেটওয়ার্ক অপরিহার্য। তুর্কি প্রেসিডেন্ট বলেন, সদস্য দেশগুলোর মধ্যে মহাসড়ক, রেলপথ, সমুদ্রবন্দর এবং বিমানবন্দরগুলোর সংযোগ শক্তিশালী হলে তা কেবল বাণিজ্যিক লেনদেনই বাড়াবে না, বরং দেশগুলোর মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক মিথস্ক্রিয়াকেও ত্বরান্বিত করবে। নিজের দেশের অবকাঠামোগত উন্নয়নের উদাহরণ টেনে তিনি বলেন, মারমারে রেল টানেল, ইউরেশিয়া টানেল এবং বড় বড় সেতু নির্মাণের মাধ্যমে তুরস্ক ইতোমধ্যেই বৈশ্বিক বাণিজ্য পথে নিজেদের অবস্থান দৃঢ় করেছে। বিশেষ করে ট্রান্স কাস্পিয়ান ইস্ট ওয়েস্ট মিডল করিডোর প্রকল্পের মাধ্যমে তুরস্ক ঐতিহাসিক সিল্ক রোডকে আধুনিক আঙ্গিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। এরদোগান স্পষ্ট করেন, তুরস্ক এই বিশাল বিনিয়োগগুলোকে কেবল জাতীয় স্বার্থে দেখছে না, তাদের মূল লক্ষ্য হল ওআইসি সদস্য দেশগুলোর সঙ্গে সংহতি বাড়ানো এবং যৌথ প্রকল্পের মাধ্যমে আন্তঃসীমান্ত করিডোর তৈরি করা। দক্ষিণ কোরিয়ার সাবেক স্বাস্থ্যমন্ত্রীর ৭ বছরের কারাদণ্ড। দক্ষিণ কোরিয়ার একটি আদালত সাবেক স্বাস্থ্যমন্ত্রী লি সাং-মিনকে ২০২৪ সালের ডিসেম্বরে দেশকে সামরিক আইনের আওতায় আনার ব্যর্থ প্রচেষ্টায় ভূমিকা রাখার জন্য ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি দেশটির একটি আদালত এই রায় দেন। খবর রয়টার্সের। সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট ৬১ বছর বয়সী লিকে পুলিশ এবং দমকল সংস্থাগুলোকে মিডিয়া আউটলেটগুলোতে বিদ্যুৎ এবং পানি বন্ধ করার নির্দেশ দিয়ে বিদ্রোহে অংশ নেওয়ার জন্য দোষী সাব্যস্ত করেছেন। বিচারক বলেন, ইউনের অভিশংসন কার্যক্রমের সময় তিনি এই পদক্ষেপগুলো গ্রহণ করেছিলেন বলে অস্বীকার করে তিনি মিথ্যা শপথও করেছেন। বিচারক রিউ কিউংজিন বলেছেন, সরকারের সমালোচক গণমাধ্যমগুলোর বিরুদ্ধে শারীরিক শক্তি প্রয়োগ জনসাধারণের বিদ্রোহ বিরোধী মনোভাবকে দুর্বল করে দেয়, ফলে ষড়যন্ত্র বাস্তবায়ন করা আরও সহজ হয়ে পড়ে। বিশেষ প্রসিকিউটররা গত মাসে লির বিরুদ্ধে ১৫ বছরের কারাদণ্ড দাবি করেন। তাদের যুক্তি ছিল, সাবেক স্বাস্থ্যমন্ত্রী বিদ্রোহকে কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তবে লি এই অভিযোগ অস্বীকার করেছেন। দৃষ্টিশক্তির ৮৫% নষ্ট হয়ে গেছে ইমরান খানের। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দী অবস্থায় আছেন এবং তার দৃষ্টিশক্তির প্রায় ৮৫% নষ্ট হয়ে গেছে বলে জানা গেছে। সুপ্রিম কোর্টে জমা দেওয়া একটি মেডিকেল প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। কিছুদিন আগে চিকিৎসার আবেদন জানিয়ে তার আইনজীবী সালমান সাফদারের মাধ্যমে সর্বোচ্চ আদালতে আবেদন করেন ইমরান খান। আবেদনটি গ্রহণ করে সুপ্রিম কোর্ট কারাগারে একটি মেডিকেল টিম পাঠানোর নির্দেশ দেয়। আদালতের প্রতিনিধি অ্যামিকাস কিউরি হিসেবে সালমান সাফদারকেও মেডিকেল টিমের সঙ্গে থাকতে বলা হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে মেডিকেল টিম যে প্রতিবেদন জমা দেয় তাতে বলা হয়, ইমরান খান রক্ত জমাট বাঁধা সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানালে তার চিকিৎসা শুরু করা হয়। তবে চিকিৎসা শুরুর পর থেকেই তার দৃষ্টিশক্তি দ্রুত হ্রাস পেতে থাকে। বর্তমানে তার চোখের মাত্র ১৫% দৃষ্টি অবশিষ্ট রয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ৭৩ বছর বয়সী ইমরান খান আগে কখনও শারীরিক অসুস্থতা নিয়ে কারা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেননি। কিন্তু চোখের সমস্যা শুরু হওয়ার পর তিনি একাধিকবার বিষয়টি জানালেও যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। হাসিনার পতনের পর বাংলাদেশের প্রথম নির্বাচন নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম। ২০২৪ সালে ছাত্র জনতার অভ্যুত্থানে
শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় ১.৫ বছর পর আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেই সঙ্গে রাষ্ট্র সংস্কারের কিছু মৌলিক প্রশ্নে গণভোটও হচ্ছে। বাংলাদেশের এই নির্বাচনের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। বাংলাদেশের নির্বাচন নিয়ে লাইভ নিউজ প্রকাশ করছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, বাংলাদেশে প্রায় ১২ কোটি ৭০ লাখ ভোটার ভোট দিতে যাচ্ছেন। ছাত্র আন্দোলনের মাধ্যমে ২০২৪ সালের আগস্টে দীর্ঘদিনের নেতা শেখ হাসিনার পতনের পর দেশে গণতন্ত্রে ফেরার এটি একটি বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। এই নির্বাচনে সরাসরি লড়াই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মধ্যে। জোটে রয়েছে ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপি, যা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা তরুণ কর্মীদের দ্বারা গঠিত।